ভাই, ও মা মা বলে চিৎকার করতেছিল যে ওকে ওর মা হয়তো একটু দেখতে আসবে। ছোট অনেকগুলো ভাই বোন মারা গেছে, অনেকগুলো ভাই বোন এখন একদম দগ্ধ হয়ে, ওদের অবস্থা খুবই খারাপ। কালকে এগুলো নিজ চোখে দেখছি। একটা ছোট ভাই, নামটা আমার মনে নাই ঠিক, ও মা মা বলে চিৎকার করতেছিল যে ওকে ওর মা হয়তো একটু দেখতে আসবে, কিন্তু ওর মা দেখতে আসে নাই। ও 8টা বাজে মারা গেছে। পরে ওর বাবা মা আসছিল রাত্রে খবর পেয়ে। এই জিনিসটা খুবই খারাপ লাগছে যে একটা বাচ্চা, আমাদেরও তো বাবা মা আছে, আমরা অনেক আদরের সন্তান, তিনি তার আদরের সন্তানটাকে লাস্ট মুহূর্তে দেখতেও পারলেন এবং বাচ্চাটা খুবই মামা করে চিৎকার করতেছিল। এবং আজকের অবস্থা অনেকের খারাপ। ওই যে ভাইয়াটা আসিয়াকে খুঁজতেছে, আসিয়াকে এখনো পাওয়া যায়নি। আসিয়ার ভাই আসিয়ারে খুঁজতেছে, বোনটা আসিয়ারে খুঁজতেছে। কতগুলো ভাই বোন আমাদের আমরা খুঁজে পাবো না, এটা তো আমরা জানি না। এর জন্য খুব খারাপ লাগতেছে। আর ভিতরের আপডেটটা এখন পাইতেছি না। আল্লাহ সকল পরিবারকে উত্তম বিনিময় দান করেন। ভাই বোনগুলোর বাবা মা গুলো অনেক বেশি কষ্ট পাইতেছে, যারা খুঁজে না পাইতেছে। আমরা তো ট্রাই করতেছি সবাই খোঁজার, যারা আহত আছে বা ওরা এত ছোট ছোট, ওরা এগুলো সহ্য করার মতন, ওদের গায়ে থেকে সব পরে যাইতেছে। এরকম ব্যান্ডেজ ওরা নিতে পারতেছে না, ব্যান্ডেজেরও তো একটা ভার আছে। আর এত ছোট বাচ্চা ওরা কিভাবে সার্ভাইভ করবে? অনেকে 60% 70% পুড়ে গেছে, 20% যাদের পুড়ছে তারাও অনেক কান্না করতেছে, কারণ ওরা তো এগুলো কখনো পায় না, এগুলা কি হয়েছে বুঝতেও পারতেছে না। বাচ্চারা আছে, আমি দৌড় দিয়ে এখানে আসতেছিলাম আর আমার মাকে বলতেছিলাম, মা বাচ্চারা মরে যাচ্ছে মা। আমি এখানে এসে দেখি কিছু কিছু বাচ্চার পাটা ছড়ায় আছে, কিছু কিছু বাচ্চা মোরা দেহ ছড়ায় আছে অর্ধেক। আপনারা কি তাদের বাঁচায় আনতে পারবেন? তারা কি আর জীবনে তাদের মা বাবার কোলে আসতে পারবে? আপনারা 50-এর দিকে এখানে হয়তো এই ধ্বংসটা হয়েছে। তো আমি যখন সামনের দিকে আসি, অনেক বাচ্চাদের মরাদেহ আমি সবসময় ফোনে দেখছি, খবরে দেখছি। আমি কখনো কল্পনা করি না যে চোখের সামনে আমাকে এইগুলো দেখতে হবে। দেখতেছিলাম বাচ্চারা নিজের শরীর চামড়া পুড়ে যাচ্ছে, সেই অবস্থায় হাঁটতেছে, জানের ভিক্ষা করতেছে, আমাকে কেউ বাঁচাও বাঁচাও। সেই অবস্থায় বাচ্চারা হাঁটতেছে। বুঝেন আপনারা? কেউ বলতে পারবেন? বড়রা যখন মারা যায়, হ্যাঁ ওইটা একটু হলেও কম কষ্ট লাগে, কিন্তু ছোট ছোট যে বাচ্চারা মারা গেছে। কিন্তু আপনারাও জানেন যে বিমান যে ধ্বংস হয়েছে তার ভিতরে কত ধরনের ইঞ্জিন থাকে, কত কেমিক্যাল বা অনেক পুরাতন, প্লাস কত ধরনের ইঞ্জিন বা কত কিছু থাকে, আপনারাও জানেন, তাই না? তো এটা তো স্বাভাবিক কোনো আগুন ছিল না। এটা যে ধ্বংস হয়েছে এখানে পড়ছে, এটা স্বাভাবিক ছিল না। এইটা চারদিকে ছড়ে পড়ছে। সেই মুহূর্তে স্টুডেন্টদের ছুটি ছিল, তারা বাসা যাচ্ছিল। এই যে আমাদের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখানে স্টুডেন্টরা তারা প্রায় হেঁটে হেঁটে যাচ্ছে। কে বা বুঝতে পারছিল জিনিসটা কি আস্তে আস্তে হয়েছিল? সাথে সাথে 2 মিনিট আগেও যেখানে বাচ্চারা ভাবছিল যে আমি বাসায় যাবো, আম্মুর সাথে দেখা করবো বা আব্বুর সাথে দেখা করবো, বাসায় যাবো, আমার পড়া আছে বা এরকম কিছু, সেই মুহূর্তে 2টা সেকেন্ডও লাগে নাই বাচ্চাদের জানগুলো যেতে। আপনারা কি বলতে পারবেন এই ধরনের এরিয়াতে কেন এগুলো প্রশিক্ষণ দেওয়া হয়? কোন দেশে বসবাস করছি আমি? কালকে কার ব্লেম দিব আমি বুঝতে পারতেছিলাম না। যে ছড়াচ্ছেন এটা 2013 সালের বিমান, আসলে সেটা না, সেটা হচ্ছে 1966 সালের বিমান। এত ফেক নিউজ কেন ছড়াচ্ছেন যে 19 থেকে 20 জন বাচ্চা মারা গিয়েছে, যেখানে 200 জনের মতো বাচ্চা নিহত হয়েছে, আহত আরো অনেকে হয়েছে, এখনো নিখোঁজ অনেকে, অনেক মায়ের বুক খালি হয়েছে। সেটা উত্তর কি আপনি দিতে পারবেন? যে বলছেন যে আমরা স্বাধীন বাংলাদেশ করেছি, সেই 2024 সালে 5ই আগস্ট আমরা স্বাধীন হয়েছি, আমরা কি এটার জন্য আন্দোলন করেছিলাম যে যেখানে বাচ্চাদের সেফটি? সরকার চেঞ্জ হয়েছিল, এগুলোর জন্য আমরা বলতে পারবেন সরকার কেন চেঞ্জ হয়েছে? তারা এত আধুনিক বাংলাদেশ তৈরি করতেছে,
যে এই এত পুরানা বিমান আছে, পঞ্চগড় আছে, চিটাগাং আছে, এইসব জায়গা করাইতে পারে, এইসব জায়গা বাচ্চাদের উপরে কেন করলো এই জিনিসগুলি? মর্মান্তিক ঘটনা। আমার কান্দন, আমার চোখের পানি কালকে আমি ধরে রাখতে পারি না। যে মা বাপের কাছে বাচ্চা বলে আসছে যে আম্মু আমি স্কুলে যাচ্ছি, দুপুরে আমি এই জিনিসটা খাবো, সে জিনিসটা আমি খাইতে পারি নাই। আর এই বাচ্চা মিলিটারির ভিতরে এই বিমান এইভাবে পইরা বাচ্চাগুলি ধ্বংস হয়ে গেছে। কারো সর নাই, কারো এই প্যান পুইরা যে চামড়ার সাথে লাগিয়া রয়েছে। এইসব ঘটনা চোখের সামনে কে ধৈর্য থাকতে পারবে? আর এগুলা মানুষ, এটা জাতি না, এগুলা জাতি না, এগুলো অমানুষ। এটা দেখে না কেমনে মারা গেছে এগুলা। আমাদের যাদের হারাই গেছে ওরা তো আর ফিরা পাইবো না। আমার তো কেউ হারায় নাই, কিন্তু আমি এগুলো দেখে সহ্য করতে পারতেছি না। যাদের হারাইছে ওরা তো বুঝতেছে, ওদেরকে তো ওদের লাশগুলো ফিরাই দেন, হাড্ডিগুলো অন্তত ফিরাই দেন, জানাজা করুক, মা একটু দেখুক যে আমার সন্তানের লাশটা আমি দেখছি। চোখের সামনে 30 থেকে 35টা লাশ নিয়ে গেছে, হেলিকপ্টার দিয়ে কতটি লাশ তুলছে সরাসরি। ওরা বলে আর কি সকাল অব্দি বলছে 27 জন মারা গেছে। কেন 27 জন মারা যায়? সঠিক তথ্য আমি চাই। আমার ভাইরা কেন বললো আমার ক্যাম্পাসে এত খুন কেন হইলো? এতগুলো আমি জানি এটা প্রিপ্ল্যান না, আমি জানি, কিন্তু ঘটনা হয়ে গেছে, কিছু করার নাই। প্রশাসন আসছে, দেখবে, এটাই স্বাভাবিক, কিন্তু এটা আমি আশা করি নাই। দুর্ঘটনায় 5 মিনিটের মধ্যে এখানে উপস্থিত হয়েছি, আমার বাসা পাশেই। আসার পর আমি যে সব মানুষ একদম অবস্থা খারাপ, 20-25 জনের মতো এখানে স্পটেড হয়ে গেছে। ওরা লাশ গইলা পড়তেছে, হাড্ডি নিয়ে যাইতেছে, মানুষের কিচ্ছু নাই, শুধু মানুষের তুলে নিয়ে যাইতেছে। ওরা নাকি বলে এখন অব্দি 27 জন মারা গেছে। কিভাবে সম্ভব? এখানে তো 30 থেকে 35টা লাশ পড়ে গেছিল। ওরা কেন মিথ্যা কথা বলতেছে? আমরা জবাব চাই এইগুলা কেন করতেছে? আমার কেউ মারা যায় নাই, কিন্তু আমার চোখের সামনে আমার ছোট ভাইগুলো মারা গেছে, বোনগুলো মারা গেছে। আমিও মারা যেতে পারতাম, আমিও স্টুডেন্ট, কিন্তু আমি এগুলো সহ্য করতে পারি না। আমি সারা রাত ঘুমাইতে পারি নাই। ওরা কি নিউজ করে? প্রত্যেকটা নিউজ প্রেজেন্টার মিথ্যা কথা প্রমাণ করতে, মিথ্যা কথা দিতেছে। কালকে রাত 12টা অব্দি আমি কলেজে দাঁড়ানো, রাত 12টা পর্যন্ত শুধু পুলিশরাই এখানে ছিল, আর কিছু অভিভাবক ছিল, আর হোস্টেলে পোলাপাইন আমরা ছিলাম। আসার পরে কেউ ছিল না, কিন্তু আমি রাত 12টায় বাসায় যাওয়ার পরে 1টার দিকে এখানে অ্যাম্বুলেন্স আসে, চেষ্টা করে লাশ নিয়ে যাওয়ার পরে হোস্টেলে পোলাপাইন সবাই নামছে, আমরা আশেপাশে মানুষ আইসা পরে আটকানো হয়েছে, কিন্তু ঢুকতে দিছে। ওরা ওদের উপর যাতে চাপ না আসে, সমালোচনা না হয়, এগুলাই হাইড করার জন্য আমাদের লাশগুলো গুম করতেছে। কিন্তু তাহলে তো উনি এই আফসোস নিয়েই মারা যাইব। আমি আর সহ্য করতে পারতেছি না। আপনারা কি নিউজ দেন? আপনারা কেমনে এতগুলো মানুষ মারা গেছে? আপনারা সবাই মিথ্যা কথা বলতেছেন, কেউ সত্য কথা বলতেছেন না। সেনাবাহিনী আমার শিক্ষকদের মারছে, আমার শিক্ষকদের মায়েরা রাখে নাই, স্টুডেন্টদের গায়ে হাত তুলছে সাংবাদিকদের সত্য কথা বলার জন্য। ওরা আমাদের গায়ে হাত তুলছে, কেন তুলবে? আমাদের ক্যাম্পাস, আমরা সঠিক তথ্য দিব। ওরা কিসের রাইট নিয়ে আসে আমাদের গায়ে হাত তোলার? ওদের কিসের রাইট? ওদের বিচার করা উচিত। তবে প্রশাসন এখানে থাকবে, এটা স্বাভাবিক। আমাদের স্লোগান কিছু ভুল আছে, ওগুলোর জন্য আমি দুঃখিত, আমার তরফ থেকে সবাই দুঃখিত। এগুলো হাইড করার জন্য, যাতে ওদের সমালোচনা না করে এই যে এত বছর পুরনো চলতেছে, এগুলোর জন্য অ্যাম্বুলেন্স বেরোতে পারতেছিল না, গাড়ি কোনো প্রটোকল বেরোতে পারতেছিল না। হাজার লাখ মানুষ, আমি নিজে এনে উপস্থিত ছিলাম, এনে অনেক মানুষের দল ছিল, মানুষ হাসতেছে এইসব ভিডিও। ওরা ভিতরে দেখে না কেমনে মানুষগুলো মরছে, ওরা বাইরে দাঁড়ায় বলে আমি ভিডিও দেখতে আসছি, এনে যে আগুন লাগছে আমি দেখতে আসছি। এগুলা মানুষ, এটা জাতি না, এগুলো অমানুষ। এটা দেখে না কেমনে মারা গেছে, এগুলা দেখে নাই, দেখলে আসতে পারতো না। নিজের একটা সন্তান হারাইতো, নিজের একটা ভাই হারাইতো, তাইলে বুঝতো বেদনা কি। আল্লাহ, প্রকণ্ঠ ধোঁয়া, এখানে ধোঁয়ার জন্য কোনো কিছু দেখা যায় না। তারপরে আমি কিন্তু পাশে ছিলাম, দৌড় দিয়ে মানে অনেক মানুষ আমরা চলে আসছি, আইসাতে এখানে ধোঁয়া ভাই অন্ধকার হয়ে গেছে, শুরুতে কোনো কিছু দেখা যাচ্ছে না। তারপরে প্রথমে অনেক ফায়ার সার্ভিস গাড়ি খুব দ্রুত আসছে এখানে পাশের থেকে, আইসা ওনারা যথেষ্ট পরিমাণে হেল্প করে ওনাদেরকে
মানে উদ্ধার করছে। আমরা দেশবাসী যারা আছি, যারা যেখান থেকে দেখতেছি, আমরা এখানে চলে আসি সবাই যেন আমরা ভালোভাবে এখানে হেল্প করতে পারি। বিমানটা যখন পরে, ফাইটারটা যখন পরে, তখন আমরা আমাদের ক্যাম্পে থেকে দেখতে পাই যে ফাইটারটা নিসমি নেমে যেতেছে গা। আমি প্রথম যখন গেছি, আমার সাথে আমাদের একজন টিআই স্যার ছিল, মাইনুল ইসলাম স্যার, আর আমি যখন গেছি ওখানে যাওয়ার পরে যা দেখছি রাস্তার রূপে প্রথম 2টা লাশ পড়া, তারপরে লাশ 2টা আমরা পরে হেলিকপ্টার আসে বিমান বাহিনীদের, ওই হেলিকপ্টারে আমরা ওই লাশ 2টা উদ্ধার করি। উদ্ধার করার পরে বিভিন্ন লাশগুলো নিয়ে আবার আনি ওখান থেকে। এই যে রক্তের দাগগুলি দেখেন আমার শরীরে, এগুলি রক্তের দাগ সব। মোটামুটি আমি 8টা লাশ হেলিকপ্টারে উড়াইতে, আমি একজন সাধারণ আনসার সদস্য সিভিল ড্রেসে আমি ওখানে গেছি। বেঞ্চে যাওয়ার পরে ওরা 4 জন ছিল, দুইজনকে পাওয়া গেছিল, রাইসা নামের একজনকে পাওয়া গেছিল, ওই রাইসা পড়ে গেছে, আরেকজন ছিল, ওর অবস্থা খুবই মুমূর্ষু ছিল, ওর বাঁচবে না সবাই বলছে, আর বাকি 2 জনকে পাওয়া যায় না। আমার বোনকে আর কাউকে পাওয়া যায় নাই। তাইলে ভাই এইগুলা কি ভাই, রাত 3টা বাজে লাশ নিয়ে তারপরে জানায় যে আমরা যখন এখানে আসছি, হ্যাঁ, মানে যখন প্লেনটা এখানে ক্রেস্ট হয়েছে, তখনই সাথে সাথে ক্লাসে মারা গেছে প্রায় 15 থেকে 20 জন, ওখানে মারা গেছে 30 জন। একটা সেকশনে 30 জন ছিল, 30 জন ধরেই মারা গেছে। 2টা সেকশনে এরকম 2টা সেকশনে 30 জন করে মারা গেছে। কিন্তু তারপর হচ্ছে প্লেনে করে একটা বড় বড় পলিটিন করে ওইটার ভিতরে হাজার মানে 2-3 জন করে একটা পলিটিন, ছোট ছোট বাচ্চা তো, একটা পলিটিনের মধ্যে 3-4 জন করে নিয়ে ওনা হেলিকপ্টারে উঠায় নিয়ে চলে গেছে। তারপরে রাতের 2টা বাজে হচ্ছে এখানে অ্যাম্বুলেন্স আসছে। যদি নাই থাকতো তাহলে অ্যাম্বুলেন্স কেন আসতো? তারপরে আমাদের যে ভাইয়ারা সিনিয়ররা আছে, ওরা সবাই সব শিক্ষার্থীরা সবাই হচ্ছে 29 জন। কাল থেকে আজ পর্যন্ত 29 জনে আসছে। কি সংখ্যা এখন পর্যন্ত ধরা যায় 150-র উপরে আছে লাশে। অনেকে নিখোঁজ আছে, অনেকের বাবা মা তাদের সন্তানকে পাইতেছে না। একটা বোন তার বোনের ছবি নিয়ে এখানে ঘোরাঘুরি করতেছে, প্রশাসনের কাছে যাইতেছে, কেউ বলতে পারতেছে না ওনার বোনের খুঁজে পাইতেছে না, এরকম একটা অবস্থা। কিন্তু ওনারা বলতেছে কি যে ওনারা মাত্র 29 জন লাগে, কিন্তু আসলে এটা না, নিহত অনেক হয়েছে। আমাদের দাবি 100-র উপরে। আমাদের দাবি হচ্ছে আমরা সঠিক বিচার চাই। আমাদের শিক্ষার্থীর গায়ে হাত তোলা হয়েছে, স্কাউট অনেকদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তারপর ছাড়াও দেওয়া হয়েছে, টিচারদের গায়ে হাত তোলা হয়েছে। ক্যাম্পাসে কেন পুলিশ আসবে? যেখানে আমরা শিক্ষার জন্য আসি, ওইখানে কেন পুলিশরা অস্ত্র নিয়ে আমাদের উপরে হামলা করবে, শিক্ষার্থীর উপরে হামলা করবে কেন? এটা জবাব চাই। এই জন্য কি এটা ওনারাই শিক্ষার্থীর উপরে এটা চালাবে? এটা কোনো এরা বেআইনি না? এটা বেআইনি না? আমরা নিজের হাতে তাদের রক্ত, আমাদের রক্তের মধ্যে আমাদের হাতে কোনো জায়গা আছে। আমি একজন গার্ডিয়ান, আমার ছোট ভাই ছোট বোন পরে, আমি 10 মিনিটের ভিতরে এখানে উপস্থিত হয়েছি। আমি যখন ঢুকেছি অনেক কষ্ট করে এখানে, তখন বাজে 1:50 যখন আমার ভাই বোনকে উদ্ধার করা হয়েছে, আমি নিজে ওদের কাছে উদ্ধার কাজ করেছি। আমরা যারা স্বেচ্ছাসেবক ছিলাম, আমরা নিজেরা 50 জনের উপরে ছোট ছোট বাচ্চা, আমি 2টা থেকে 3টা পর্যন্ত এখানে ছিলাম, মিনিমাম 50টা বাচ্চা, ছোট ছোট বাচ্চা ভাই, একটা পলিথিনের মধ্যে 2টা বাচ্চা, লাশ তো গুঁড়ো হয়ে গেছে, একবার গলে গেছে, আমাদের নিজেদের চোখে দেখা। আমাদের ওইখানে তো মিডিয়া ঢুকতে দেয় নাই। প্রথম ওরা আগুন নিয়ন্ত্রণ করে, ওরা মিডিয়া ঢুকতে দেয় নাই। তখন স্বেচ্ছাসেবী লোক কাজ করতো, হেলিকপ্টার দিয়ে ওরা লাশ নিয়ে গেছে মিনিমাম 25 থেকে 30টা, আর অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে গেছে অনেক, বলতেছে 27 জন। আমাদের নিজের হাতে তো, আমি আসার আগেও তো ওরা লাশ গুম করেছে, ঠিক আছে? এখন আমাদের দাবি, আমাদের সাথে একটা ছোট বোন আছে, তার ছোট বোনকে পাওয়া যাচ্ছে না, সেই চাচাতো বোন আফিয়া তার নাম, তাকে এখনো পাওয়া যাচ্ছে না। আরেকজনকে জানি ভিতরে প্রশাসনের সাথে কথা বলতে গেছে। আর আমাদের একটাই দাবি, প্রশাসন আমাদের সঠিক বিচার হোক। আর আমাদের ক্যাম্পাসে কেন, তো আমি এখানে তাহলে তো তারা রাতের অন্ধকারে আসার কথা ছিল না, তারা তো জনসমক্ষে আইসা মর্গে নিয়ে গেছে। তারপরে ওইখান থেকে আমাদের বোনকে খোঁজা হয়েছে সব জায়গায়, খোঁজার পরে কোথাও পায় নাই। মর্গে সব জায়গায় খোঁজা হয়েছে, ইসের পরে সারাদিন খুঁজছে, কোথাও পায় নাই। রাত্রে নিউজ আসছে, রাত্রে 3টা বাজে নিউজ আসছে যে তার লাশ গেল, যেখানে সবসময় ওইখানে কন্টিনিউসলি নেওয়া হয়েছে যে তার লাশ। মর্গে যাওয়ার পর তারপরে খোঁজ পাওয়া গেছে যে সে আর নাই। সে ভাত খাইতে বসছিল, সে মিসকে বলছিল ক্লাসের মধ্যে যে মিস আমরা 4 জন মিলে ভাত খাবো, তার লাস্ট বেঞ্চে গেছিল ভাত খাইতে। লাস্ট বেঞ্চে যাওয়ার পরে ওরা 4 জন ছিল, 2 জনকে পাওয়া গেছিল, রাইসা নামের একজনকে পাওয়া গেছিল, ওই রাইসা পড়ে গেছে, আরেকজন ছিল,
ওর অবস্থা খুবই মুমূর্ষু ছিল, ওর বাঁচবে না সবাই বলছে, আর বাকি দুইজনকে পাওয়া যায় না। আমার বোনকে আর কাউকে পাওয়া যায় নাই। তাইলে ভাই এইগুলা কি ভাই? রাত 3টা বাজে লাশ নিয়ে তারপরে জানায় যে মরে গেছে, তারপরে জানায় মরে গেছে। ওরা কি করে তখন, কি করে যে জায়গায় সব তারা সব জায়গায় নিয়ে সবাই দিয়েছে, তারা সব জায়গায় অ্যানাউন্স করে দিয়েছে যে তাদের সব কাজ শেষ, তাদের সব আপনারা কাজ প্রেস শেষ হয়ে গেছে। আমাদের সাহায্য করার জন্য এখানে এসেছেন। আপনাদের কাছে একটাই দাবি, আপনারা সঠিক নিউজটা এখানে আপনারা প্রচার করবেন। আর আমাদের এখানে হোস্টেলে অনেক ছেলেমেয়েরা ছিল, তারা রাত্রে অনেক অসংখ্য ভিডিও আপনারা ইতিমধ্যে দেখেছেন। রাত্রে আমাদের পুলিশে আমাদের শিক্ষকের গায়ে, আমাদের ছাত্রদের গায়ে হাত তুলেছে। প্রশাসন কেন এত বড় দুর্ঘটনা করার পরে এত সাহস কোথা থেকে পায় আমাদের গায়ে হাত তোলে? এবং অনেক স্টুডেন্ট আহত নিহত হয়েছে, সাথে সাথে স্পোর্ট ডেট হয়েছে অনেকেই। ক্লাস 6 থেকে 8 স্টুডেন্ট এখানে বেশি ছিল। এটা হচ্ছে হায়দার আলী হলের পাশে হাই স্কুল লেভেলের যে বিল্ডিং, এখানে সবচেয়ে বেশি আহত হয়েছে ওরা, স্টুডেন্টরা বেশি আহত হয়েছে, বাকি সব স্টুডেন্ট সেফ আছে। ক্লাস 9 থেকে ইন্টার যারা আছে বা প্রিপারেটরি স্কুলের প্রাইমারি স্কুলে যারা আছে ওরা সবাই সেফ আছে। আচ্ছা বলো তো ভাই, আমাদের এখানে 8 থেকে ক্লাস ছুটি হয় না, ছুটি হওয়ার আগে আমাদের এখানে শুরু হয়ে এটা করছে। আমাদের স্টাফ 10 জন মতো ছিল, তারা কাউকে বের করছি, সবগুলো বের করছি, 2-3 জন নিহত, আমাদের কোনো খোঁজ খবর নাই। আমরা যারা আছি এই করে করছে এখানে লগালে আগুন ধরেছে, আমরা খুব চেষ্টা করে পাই নাই। সাথে সাথে এখান থেকে ফায়ার সার্ভিস আসছে, তারা ঢুকছে, আমরা সাথে সাথে অনেক হেল্প করছি, অনেক বের করছি। যেগুলো পুড়ছে এগুলোর পিছন এগুলো নাই, প্যান্ট শার্ট সব কিছু খুলে তাদের গায়ে তুলে দিয়েছে বাইরে যাওয়ার। এখন পরিস্থিতি আগের তুলনায় স্বাভাবিক আছে। ফায়ার সার্ভিস সহ এখানে অনেক ধরনের বাহিনী আসছে, এদের পাশাপাশি আমরা ছাত্ররাও পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করতেছি এবং অনেককে রেস্কিউ করে বাংলাদেশ মেডিকেল সহ অনেক মেডিকেলে নেওয়া হয়েছে। এখন তুলনামূলক আগের থেকে পরিস্থিতি অনেক স্বাভাবিক এবং অনেকেই সুস্থ আছে। আচ্ছা কতজন লোক আহত হইতে পারে? আহত নিহত বা দুর্ঘটনা কিছুই বলা যাচ্ছে না। এখানে যারা কাজ করতেছে তারা তাদের ব্যতীত কেউ বলতে পারতেছে না। এখন বর্তমানে আমরা চেষ্টা করতেছি সবকিছু স্বাভাবিক রাখার। ঠিক আছে, এখানে আমরা ডিউটি করি আমাদের দেশ। একটু পিছিয়ে ভিডিও করো, ভিতরে যান না, ভিতরে অনেক গেঞ্জা। রাস্তাটা ক্লিয়ার করেন, রাস্তাটা ক্লিয়ার করেন। হাত বড় করেন, জায়গা বড় করেন। মা সন্তান হয়েছে কালকে 4টায়, আজকে বেলা 2টা বাজে। আপনি কালকে পর্যন্ত বিমান বাহিনী প্রধান কোথায়? ছাত্রকে পূরণ করতে হবে নিঃশর্তভাবে। 24 ঘন্টার বেশি পার হয়ে গেল। এখন আইন উপদেষ্টা স্যার আপনি এখানে বললেন পরে বসবেন, হিসাব নেবেন এবং এটা তথ্য অনুযায়ী বিচার করবেন। স্যার বিমান বাহিনী প্রধানকে এখানে চাই যে প্রত্যেকটি মা এবং বাবা অভিভাবককে জবাব দিতে হবে। সেনাবাহিনী আমার সন্তানের গায়ে হাত তুলছে, শিক্ষকদের গায়ে হাত তুলছে। এটা কিসের কালকে যে বসবো? আপনার সাথে একলা কিসের বসা? এটা কোনো বসা নাই। মাইলিস্তানের ঘটনা মাইলিস্তানের মাঠে সমাধান হবে। এটা আমাদের
হবে নিঃশর্তভাবে। এবং রাত্রিবেলা অ্যাম্বুলেন্স আছে সেটা। দ্বিতীয়ত হইল যার যে সন্তান হারাইছে মনে করছে তার হারাইছে, তার সম্পূর্ণ ক্ষতিপূরণ, মাইলস্টোনের সম্পূর্ণ ক্ষতিপূরণ। ইভেন কিভাবে এটা প্রয়োগ করা হবে যারা আছে তাদের সঠিক ট্রিটমেন্ট সরকার বহন করবে। উন্নত ট্রিটমেন্টের ব্যবস্থা বিদেশে নিয়ে এটা করতে হবে, এই মাঠে এসে ঘোষণা দিতে হবে। আমরা এরকম ঘোষণাতে এখন বহু দেখছি স্যার, 24 থেকে স্যার বহু দেখছি স্যার, আর দেখতে চাই না। আমি একটা মা আর একটা মাকে নিয়ে কথা বলছি, একটা বাবাকে, আমার সন্তান অক্ষত আছে, আমি আবারও বলছি, আমি আমার আরেকটা সন্তান জানাইছি, আমার একটা বোন জানাইছে, আমার বান্ধবীদের সন্তান আছে, আমি কথা বলবো না, আমি কথা বলবো না। সুতরাং এটা সঠিক এই মাঠে সমাধানটাই মাঠে হবে। স্কুলের ঘটনা স্কুলের মাঠে সমাধান হবে, স্কুলের ঘটনা স্কুলের মাঠে হবে, কোনো অন্তর্মহলে কোনো সমাধান না। স্টুডেন্টরা এখানে থাকবে, ভবিষ্যতে কোনো স্কুল কলেজের মধ্যে এটা কোনো কথা, এটা কোনো দেশ হইল? একটা লোকালয়ের উপরে কেন একটা ট্রেনিং বিমান উঠবে বলেন? এই দেশে কোনো মানুষের নিরাপত্তা নেই, এই কারণে আমরা এই দেশে থাকবো না, আমরা পুরো ফ্যামিলি দেশ থেকে চলে যাব। আমার ছেলে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, পুরো কলেজে ফার্স্ট হয়, আমার ছেলে সবচেয়ে স্মার্ট। আমরা এই দেশে থাকবো না, এই দেশের পলিটিশিয়ানরা এই দেশটাকে পলিউট করে ফেলছে, আমরা এই দেশে আর থাকবো না, বুঝছেন? আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আমার ওয়াইফও কেমিস্ট্রি লেকচারার, আমরা থাকবো না এই দেশে। সন্তান কি একজনই ছিলেন? এটা কিভাবে লোকালয়ের মধ্যে একটা স্কুল প্রতিষ্ঠানে কিভাবে বিধ্বস্ত করতে পারে? এটা সম্পূর্ণ দায়ভার নিতে হবে বিমান বাহিনী। 100-র মতো বাচ্চা ছিল নিচে, গাইস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিচে যে গেট দিয়ে বাচ্চারা বের হবে, এখানে সময় পায় নাই। 9 মে 2024 সালে অসীম জাওয়াত কিন্তু তার বিমান বিধ্বস্ত করছে কর্ণফুলীতে। সে মানুষের কথা ভেবে নিজের জীবন দিয়ে সে কিন্তু এটা বিধ্বস্ত করছে। এটা কিভাবে লোকালয়ের মধ্যে একটা স্কুল প্রতিষ্ঠানে কিভাবে বিধ্বস্ত করতে পারে? এটা সম্পূর্ণ দায়ভার নিতে হবে বিমান বাহিনী এবং এটা উপযুক্ত তথ্য প্রমাণ করতে হবে, কারণ এটা এমনিতে লোকালে বিধ্বস্ত করা যায় না, এটা ক্ষতিপূরণ দিতে হবে। কারণ একজন বিমান বাহিনী শপথ করার সময় সে অঙ্গীকার করে সে নিজের জীবন বিলিয়ে দিবে, তারপর নাগরিকের অধিকার, নাগরিকের জীবন বাঁচিয়ে রাখবে। তাহলে কিভাবে এতগুলো বাচ্চা জীবন সে এরকম করলো? তাহলে তাই সে কোনোভাবে এড়াতে পারে না এবং বিমান বাহিনী থেকে শুরু করে পুরো সবাই এর ক্ষতিপূরণ দায়ী করতে হবে। তোমার নাম কি বাবু? চোখের সামনে বিমান দুর্ঘটনা। বুঝুন না কোনটা কি নেওয়া যাবে, বুঝুন না, বুঝুন না। ওদের মা নাই, ওদের বোন নাই, ওরা আমাদের গায়ে কিভাবে হাত তুলে? মহিলারা তুলতে পারে, একটা পুরুষ মানুষ আমার গায়ে হাত দেয়, আমার হাত দিয়ে সরাই দেয়, কারণটা কি? ওদের এই অধিকার দিতে কেউ? তোমাকে কয়জন সেনা সদস্য ধরে? 4-5 জন।
প্রথমে কি করেছিল আসলে ওরা? প্রথমে বাড়ি দিছে, বাড়ি দেওয়ার পরে আমাকে অনেকজন ইল্লা ফালাই দিছে। আমি কেনার সামনে ছিলাম, এদেরকে আটকে দিয়েছিলাম। আমার বাবা, আমার বাবা কি ছিল? আরেকজন আর্মি মানে সৈনিক ছিল। এখানে নারীরা কিন্তু এখানে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি গাড়ি গেট কিন্তু লাগিয়ে দিচ্ছেন, যারা রয়েছেন তারা কিন্তু এই গেট লাগিয়ে দিচ্ছেন এবং অন্যদিকে সেনাবাহিনী রয়েছেন এখানে। বুঝেন না কোনটা কি নেওয়া যাবে, বুঝেন না, বুঝেন না। পরিস্থিতি খুবই খারাপ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দর্শক। সেনাবাহিনী কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক। এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু আন্দোলনকারীদেরকে সরানোর চেষ্টা করছেন এবং সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি চলে যাচ্ছেন এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেনাবাহিনীর কর্মকর্তা তিনি চলে যাচ্ছেন এবং সেনাবাহিনীর সদস্যদের তারা কিন্তু সুযোগ করে দিয়েছেন। প্রেস ক্লাব থেকে সেনাবাহিনীর কর্মকর্তারা বের হয়ে গেছেন এবং এখানে আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু গাড়ির নিচে শুয়ে পড়েছিলেন, সেটি কিন্তু আমরা দেখেছি। সেনাবাহিনীর ফোর্স সকলে বের হয়ে যাচ্ছেন, পরিস্থিতি এক পর্যায়ে উত্তাল আমরা দেখতে পাচ্ছি।